আমরা আজকে স্টাডি করছি কবুতরের দেহে যে বায়ুথলি থাকে সেগুলো নিয়ে। কবুতরের দেহে ২ ধরনের বায়ুথলি থাকে। একটা হচ্ছে প্রধান বায়ুথলি আর আরেক ধরনের হচ্ছে সহায়ক বায়ুথলি। প্রধান বায়ুথলি থাকে ৯টি। ৯টির মধ্যে মানুষের সাথে যদি তুলনা করা যায় তাদের শ্বসনতন্ত্রের, তাহলে মানুষের যে ফুসফুস থাকে, মানুষের যেমন ফুসফুস থাকে, কবুতরেরও ফুসফুস থাকে। কিন্তু কবুতরের একটা বিশেষ যে এয়ার স্যাক থাকে বা বায়ুথলি থাকে, কিন্তু মানুষের সে বায়ুথলি থাকে না। এখন এই বায়ুথলিটা কি আমরা একটু পরে দেখব, বায়ুথলির চিত্রসহ দেখব। তো বায়ুথলি কতটি থাকে? প্রধান বায়ুথলি থাকে ৯টি। এর মধ্যে তার যে গ্রীবাস্থ অর্থাৎ গাড়ে থাকে ২টি, অর্থাৎ গাড়ের দুই পাশে দুইটি দুইটি থাকে। আর বুকের যে হাড় আছে, একটা ২টা সুন্দর হাড় থাকে। মানুষের যেমন ক্লেভিকুল আছে, ওদেরও ক্লেভিকুল আছে। তো এই ২টা ক্লেভিকুলের মাঝখানে একটি এয়ার স্যাক থাকে, তাকে বলা হচ্ছে ক্লেভিকুলার এয়ার স্যাক। তারপর হচ্ছে এই যে বক্ষদেশ আছে, বক্ষদেশের সামনের অংশে দুই পাশে ২টা থাকে, তাদেরকে বলা হচ্ছে অ্যান্টেরিয়র থোরাসিক এয়ার স্যাক্স। বক্ষদেশের পিছনের অংশে থাকে পোস্টেরিয়র থোরাসিক এয়ার স্যাক্স নামে ২টি, এবং এই এর পিছনে অ্যাবডোমিনাল এয়ার স্যাক্স নামে আরও ২টি বায়ুথলি থাকে। মানুষের সাথে যদি আমরা চিন্তা করি, মানুষের যে গ্রীবাদেশ আছে তাকে সার্ভাইকেল রিজিয়ন বলে। তারপর ক্লেভিকুলার যে দুইটা মাঝখান আছে তাকে আমরা ইন্ট্রাক্লেভিকুলার রিজিয়ন বলি। তারপর থোরাক্সের যে অগ্র অংশ যেটা আছে তাকে অ্যান্টেরিয়র থোরাক্স বলি। থোরাক্সের বা বক্ষের যে পিছনের অংশ আছে তাকে পোস্টেরিয়র থোরাক্স বলি, এবং এর পিছনে অর্থাৎ পেটের মধ্যবর্তী অংশ যেটা আছে তাকে বলি অ্যাবডোমিনাল রিজিয়ন। একইভাবে দেখা যাচ্ছে যে এই কবুতরের মধ্যেও এরকম রিজিয়ন আছে। আমরা এই বার্ড বা পিজিয়ন যে কবুতরের রেসপিরেটরি সিস্টেমের কিছু অংশ দেখি। এখানে দেখা যাচ্ছে যে ল্যারিংস আছে, অর্থাৎ ওই যে নস্ট্রিলসের পরবর্তী যে ট্রাকিয়ার শুরু যে অংশ যেটা আছে সেটা হচ্ছে ল্যারিংস, এবং ল্যারিংসের পরবর্তীতে সিরিংস নামক একটা ভয়েস বক্স আছে। এখান থেকেই তাদের শব্দ উৎপন্ন হয়, এবং এই সিরিংস অঞ্চলে যে ট্র্যাকে যেটা আছে সেটা ২টা ভাগে বিভক্ত হয়ে গেছে, অর্থাৎ ব্রঙ্কাস ২টা ব্রঙ্কাসে বিভক্ত হয়ে গেছে। এই ব্রঙ্কাসগুলো এই দেখা যাচ্ছে যে ফুসফুসের মধ্য দিয়ে পিছনের দিকে চলে আসে। আসার পর এই যে অ্যাবডোমিনাল এয়ার স্যাক আছে, এই অ্যাবডোমিনাল এয়ার স্যাকে এগুলো উন্মুক্ত হয়। এখন বাতাস সরাসরি এই নস্ট্রিলস থেকে ল্যারিংস হয়ে, তারপর এই যে ট্র্যাকিয়া হয়ে ব্রঙ্কাস হয়ে সরাসরি চলে আসে এই যে অ্যাবডোমিনাল এয়ার স্যাক এবং পোস্টেরিয়র থোরাসিক এয়ার স্যাক যেগুলো আছে, সেই পোস্টেরিয়র থোরাসিক এয়ার স্যাক্সে চলে আসে। পরবর্তীতে সেই বাতাস এই যে এই এয়ার স্যাকগুলো কন্ট্রাকশনের ফলে, সংকুচিত হয়ে যাওয়ার ফলে এই বাতাসগুলো প্রবেশ করে ফুসফুসে। তার 2টা ফুসফুসে প্রবেশ করে, এবং এই ফুসফুসে তাদের বিনিময় হয়ে থাকে। ফুসফুসে অনেকগুলো ব্রঙ্কি থাকে যেগুলো অ্যালভিওলি এর সমসংস্থ। তারপরে গ্যাসের বিনিময়ের পরে সেগুলো ফুসফুস কিছুটা সংকুচিত হয়, যেহেতু খুব বেশি স্থিতিস্থাপক না সেজন্য খুব বেশি সংকুচিত হয় না, এবং গ্যাসীয় বিনিময়ের পর সেই বাতাসটা চলে যায় অ্যান্টেরিয়র থোরাসিক যে এয়ার স্যাক আছে। তারপর এখানে দেখা যাচ্ছে যে সার্ভাইকেল থোরাসিক এয়ার স্যাক আছে, এবং এই যে ক্লেভিকল, 2টা ক্লেভিকলের মাঝখানে এই যে ত্রিভুজাকার যে এয়ার স্যাক আছে সেই এয়ার স্যাকে চলে যায়, এবং পরবর্তীতে আবার এক্সেলেশনের সময় এই বাতাসটাই ব্রঙ্কাস হয়ে বাইরে নিষ্কান্ত হয়। আমরা প্রথমেই বলছিলাম 2 ধরনের এয়ার স্যাক থাকে, প্রধান এবং সহায়ক। তো সহায়ক এয়ার স্যাকের মধ্যে রয়েছে এগুলো, এই যে হিউমেরাল এয়ার স্যাক আছে, এক্সট্রা ক্লেভিকুলার এয়ার স্যাক আছে, ক্লেভিকুলার এয়ার স্যাক আছে, এগুলো হচ্ছে সহায়ক। আর মূল যেগুলো আছে, প্রধান হচ্ছে এই যে সার্ভাইকেল, গাড়ের দুই পাশে 2টা সার্ভাইকেল এয়ার স্যাক। এখানে আছে একটা ক্লেভিকুলার মাঝখানে ইন্টার ক্লেভিকুলার এয়ার স্যাক যেটা আছে সেটা। এখানে আছে অ্যান্টেরিয়র, দেখা যাচ্ছে যে বক্ষের সামনের দিকে যেটা আছে সেটাকে বলা হচ্ছে অ্যান্টেরিয়র থোরাসিক এয়ার স্যাক্স, 2টা থাকে। থোরাক্সের পিছনের দিকে থাকে পোস্টেরিয়র থোরাসিক এয়ার স্যাক্স, 2টা থাকে এখানে দেখা যাচ্ছে। আর একেবারে পিছনের দিকে উদরীয় অংশে থাকে অ্যাবডোমিনাল এয়ার স্যাক্স। এখন আমরা গতিপথ যখন বললাম তখন বলেছি বাতাস কিন্তু সরাসরি লাংসে চলে আসে না, বরং বাতাস এই যে ট্র্যাকিয়া হয়ে ব্রঙ্কাস হয়ে ব্রঙ্কাস এখানে স্ফীত যে অ্যাবডোমিনাল সেক গঠন করেছে এয়ার সেকে চলে আসে। এয়ার সেক এবং পোস্টেরিয়র থোরাসিক এয়ার সেক এই 2টাতে চলে আসে প্রথমে। আসার পর সেটা সংকুচিত হয় এবং পরে যায় লাংসে। লাংস পরবর্তীতে সেটা যে গ্যাসীয় বিনিময়ের পর সেই বাতাসটা
পৌঁছে দেয় এন্টেরিয়র থোরাসিক এয়ার সেক্স, ইন্টারক্লেভিকুলার থোরাসিক এয়ার সেক্স এবং এই যে ক্লেভিকুলার এয়ার যে সার্ভাইকেল এয়ার সেক্স দুইটা আছে সেখানে পৌঁছে যায়। তারপর এই এয়ার সেকগুলো বাতাসকে এক্সেল করে দেয় এই যে ল্যারিংস ট্রাকিয়া হয়ে বাইরে নস্ট্রিল দিয়ে সেগুলো বাইরে পৌঁছে যায়। একটা প্রকৃত চিত্রের মধ্যে আমরা এভাবে দেখতে পারি যে এখানে দেখা যাচ্ছে নস্ট্রিলস, এই নস্ট্রিলস থেকে বাতাস এই যে ট্রাকিয়া হয়ে এখানে চলে আসে। তো এই যে সিরিংস অঞ্চল আছে সেই সিরিংস অঞ্চলে দুইটা ভাগে বিভক্ত হয়ে যায় ট্রাকিয়াটা, এবং এই দুইটা ভাগকে বলা হচ্ছে ব্রঙ্কাস। এই ব্রঙ্কাস দুইটা লাংসে প্রবেশ করে এবং এই লাংসের এখানে চিত্রতে এক পাশে দেখা যাচ্ছে যে এই যে সার্ভাইকেল এয়ার সেক্স, এখানে আছে অ্যান্টেরিয়র যে থোরাসিক এয়ার সেক্স, এখানে আছে ইন্টারক্লেভিকুলার এয়ার সেক্স, এটা একটা থাকে আর এগুলো থাকে দুইটা করে। তারপর এখানে আছে পোস্টেরিয়র থোরাসিক এয়ার সেক্স এবং পিছনের দিকে আছে অ্যাবডোমিনাল এয়ার সেক্স। আমরা কাজ সম্পর্কে জানি যে বায়ুতলী কী কাজ করে থাকে। যেহেতু যে ফুসফুস খুব চাপা একটা জায়গার মধ্যে থাকে সেহেতু ফুসফুস খুব কম স্থিতিস্থাপকতার সুযোগ পায়। এই যে পাখিতে খুব কম স্থিতিস্থাপকতা দেখায়, যার ফলে এই গ্যাসীয় বিনিময়ে এই এয়ারসেকগুলো খুব বেশি সহায়তা করে থাকে। এই এয়ারসেকগুলো অক্সিজেন সমৃদ্ধ বাতাস সঞ্চয় করে থাকে। যেহেতু দেহের উভয় পাশে এয়ারসেক থাকে সেজন্য এগুলো দেহের ভারসাম্য রক্ষা করেও থাকে। দেহের মধ্যে অনেক তাপ উৎপন্ন হয়। মানুষের যেমন সোয়েট গ্ল্যান্ড বা গর্মগ্রন্থি আছে, পাখিতে এরকম সোয়েট গ্ল্যান্ড নেই। সেজন্য দেহের যে তাপ নিয়ন্ত্রণে এই এয়ারসেকগুলো ভূমিকা পালন করে। যে কারণ পরিবেশ থেকে সে ঠান্ডা বাতাস গ্রহণ করছে এবং সেই ঠান্ডা বাতাসের সংস্পর্শে দেহের তাপীয় ব্যবস্থা আসছে, ফলে একটা তাপের বিনিময় হয়ে থাকে এবং সেভাবে তাপ নিয়ন্ত্রিত হয়। দেখা গেছে যে এই এয়ারসেকগুলো থাকার কারণে দেহের মধ্যে বিভিন্ন অংশের যে যান্ত্রিক ঘর্ষণ যেটা আছে সেটা রোধ হয়ে থাকে। দেহের মধ্যে পানি সাম্য নিয়ন্ত্রিত হয়ে থাকে, কারণ এই এয়ারসেকগুলোর মধ্যে বাতাসের প্রবাহের ফলে এই দেহে অতিরিক্ত পানি যদি উৎপন্ন হয় তাহলে সেখানে এই যে বাষ্পীভবনের মাধ্যমে সেই পানিগুলো দেহে থেকে বের করে দিতে পারে এই এয়ারসেকগুলো। আর একটা বিষয় বা গুরুত্বপূর্ণ কাজ করে সেটা হচ্ছে রেজোনেন্স সৃষ্টি বা প্রতিধ্বনি সৃষ্টি। যখন এই যে সিরিংস অঞ্চলে ভয়েস বক্স যেটা আছে সেটা সাউন্ড বা সুর সৃষ্টি করে, সেই সুরকে এই বৃদ্ধি করতে এই এয়ারসেকগুলো ভূমিকা পালন করে থাকে। অনার্স দ্বিতীয় বর্ষের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের সাধারণত এই বায়ুতলীর গঠন ও কাজ হিসেবে একটা প্রশ্ন আসে এবং সেটা প্রায় 4 মার্কের হয়ে থাকে। তবে যদি শুধু গঠন, কাজ, চিত্রসহ সব কিছু থাকে তখন দেখা যায় যে সেটা 10 মার্কেরও প্রশ্ন হয়ে যেতে পারে। আর স্বভাবতই 1 মার্কের প্রশ্ন এখান থেকে এসে থাকে বায়ুতলী কী সে বিষয়ে।